ইতালি পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান, তাদের 2 নম্বর জায়গাটা ফ্রান্সের। আজকের ম্যাচে যদি ফ্রান্স ইতালিকে হারাতে পারে তাহলে শীর্ষে যাওয়ার একটা সম্ভাবনা তাদের থাকতে পারে। এই ইতালি শেষ ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে দিয়ে এসছে, যেখানে তাদের জয়টা তারা ডিজার্ভিং উইন পেয়েছে। কিন্তু অন্যদিকে ফ্রান্স তারা ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল এবং এই নিয়ে এখন ফ্রান্সে অনেক রকম কথা হচ্ছে। দিদিয়ের দেশম থাকবেন কি থাকবেন না, তাকে না রেখে জিনেদিন জিদানকে আনা যায় কিনা, কিলিয়ান এমবাপ্পেকে দলে ডাকছেন না, এটা ভজগট অবস্থা ফ্রান্সে। দেখেন, ফ্রান্স যখন এবার নেশনস লিগটা শুরু করলো ইতালির কাছে ম্যাচ হেরে, এরপর হচ্ছে পরের যে ম্যাচগুলো ফ্রান্স যখন খেললো সেখানে তারা হচ্ছে কোনো ম্যাচ তারা হারে নাই, ফাইন। কিন্তু আপনি তো হচ্ছে গিয়ে ইসরায়েলের সাথে জয় এক্সপেক্ট করবেন, সেটাই তো হচ্ছে স্বাভাবিক। সেই ম্যাচটা যখন ফ্রান্স জিততে পারলো না, এমবাপ্পেকে নিয়ে নাটক চলছে দলের মধ্যে, একবার আপনার হচ্ছে গিয়ে দেমবেলেকে রাখা হচ্ছে, একবার রাখা হচ্ছে না। ইনফ্যাক্ট এই যে নেক্সট ম্যাচ আজকে ইতালির সাথে খেলতে যাবে সেখানেও কিন্তু দেমবেলেকে সরিয়ে ফেলা হচ্ছে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। আচ্ছা, নানা কিছু নিয়ে দেশের অপোজিটে আসলে এখন অনেক কথাবার্তা আসলে হচ্ছে। এখন হ্যাঁ, ইউরোতে আপনি হচ্ছে ভালো করতে পারেন নাই, ইউরোর ফ্রান্সের খেলা নিয়ে হচ্ছে গিয়ে খেলার স্টাইল নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে লাস্ট ওয়ার্ল্ড কাপে হচ্ছে আপনি হেরে গেছেন ফাইনালে। আপনি যে আমাকে বললেন যে আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে হেরে গেলাম, আমি তো ওয়ার্ল্ড কাপের টাই ব্রেকার আমি তো ওয়ার্ল্ড কাপের টাই ব্রেকার পর্যন্ত গেছি। আমি 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আমি খেলতে গেছি বিশ্বকাপে। আপনি আর্জেন্টিনা আমার 2 গোল দিছেন, আমি ফ্রান্স 3 গোল দিয়ে দিছিলাম, 3-3 সমতায় নিয়ে আমি খেলা টাই ব্রেকারে গেছি। আমি তো হারছি ভাই আপনার মার্টিনেজের বীরত্বের কাছে, একটুখানি মেসির কাছে। এটাই তো আপনি এটারে মানে দেখেন, পজিটিভ না এটা? ওইটা হারার পর যখন হচ্ছে ইউরোটা আসলো, ঠিক আছে, ইউরোতে তো হচ্ছে কলাপস করলো। মানে আপনি যখন হচ্ছে গিয়ে 8 বছর আগের চ্যাম্পিয়ন আপনি ছিলেন, 4 বছর আগে 6 বছর আগের চ্যাম্পিয়ন ছিলেন আপনি কাগজে কলমে যদি হিসাব করেন। এরপর হচ্ছে গিয়ে আপনি ইউরো খেলতে আসলেন, ইউরোতে হচ্ছে একেবারে কলাপস করলো। সেই দলটাকে নিয়ে এখন কিন্তু সমালোচনা আরো বাড়ছে। এখন এইটার কারণটা কি? সম্ভবত এরকম যে মনে আছে না যে ইউরোতে ফ্রান্স ওপেন প্লে থেকে গোল করে না, গোলই হয় না তাদের, সেটাই তো আলটিমেটলি হলো, সেটাই তারপরে তাদেরকে টুর্নামেন্ট থেকে বাদ করে দিল। এবং এরপরে যখন এই নেশনস লিগে আসলো, দলটা ঠিক মন ভরানো ফুটবল খেলতে পারছে না এবং এটা নিয়ে এখন কথা হচ্ছে। যেহেতু স্পেন এখন ইউরো জিতেছে এবং স্পেনের ব্যাপারটা আপনি দেখেন, স্পেন কিন্তু জিতেছে তারা কিন্তু মন ভরানো ফুটবল খেলে জিতেছে। এই যে জার্মানির কথা আমরা বললাম, জার্মানি কিন্তু খুব ভালো ফুটবল খেলে জিতছে। কিন্তু ফ্রান্সের সমস্যা যেটা হয়েছে, যেহেতু তারা ফল নির্ভর ফুটবল খেলে, আর জাতীয় দলে ফল নির্ভর ফুটবল খেলাই যায়, জাতীয় দল যে ডিফারেন্ট বল গেম, সেখানে তো আর ওই দর্শন ফর্শন এত কিছু লাগে না, রেজাল্ট আনতে পারলেই হয়েছে। তো ওইটার যখন রেজাল্টটা আসে না তখন ওটা আবার ব্যাকফায়ার করে। আবার যখন আপনি কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলারকে ড্রপ করে দিয়ে আসবেন, যখন এমবাপ্পে নিজেই খেলতে চেয়েছিলেন, তখন আবার অনেক রকম আলোচনা হয়। এখন দেখেন এমবাপ্পে না, এখানে তো আবার এটাও আছে, দেখেন এমবাপ্পে তো নিজে থেকে হচ্ছে খেলতে চানও না, আনইম্পর্টেন্ট ম্যাচ ছিল, তাই না? এরকম ছিল, কিন্তু এমবাপ্পে তো আপনার ক্যাপ্টেন। হ্যাঁ, এমবাপ্পে আপনার ক্যাপ্টেন। আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে যখন বিশ্রাম দিয়ে দিচ্ছেন, তিনি তো রিয়াল মাদ্রিদের চাপে, খানিকটা চাপে, তাই না? যদিও তিনি 8টা গোল করেছেন, তারপরও বলতে হচ্ছে রিয়াল মাদ্রিদে তিনি একটু চাপে আছেন। এখন এরকম একটা সময় তিনি যদি একটু মানে একটু ফ্রেশ এয়ার পাইতেন, একটু ন্যাশনাল টিমে এসে কনফিডেন্সটা একটু বাড়িয়ে নিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো তিনি, আমরা এটা অনেক সময় দেখেছি না যে ধরেন লিওনেল মেসির ক্ষেত্রে অবশ্য উল্টা ঘটতো অনেকটা সময়, যে তার ক্লাব ক্যারিয়ার থেকে ন্যাশনাল টিমে গেলেই চাপে পড়ে যেত। মানে এটা রিভার্সও মেসির ক্ষেত্রে ঘটেছে। যখন তিনি পিএসজিতে খুব একটা ভালো সময় যাচ্ছিল, তখন ন্যাশনাল টিমে গেলে আমাদের মেসি হাসতেছে, এরকম একটা ব্যাপার তার ক্ষেত্রে ঘটতে পারতো, কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে, কিন্তু সেই সুযোগটা তো পায় না। এখন এই কারণেই ফ্রান্স কোচ অনেক বেশি সমালোচনার মধ্যে। আবার ইতালির অবস্থা কিন্তু আলাদা। ইতালি যেটা করতেছে, ইতালি আস্তে আস্তে একটা দল গুছিয়ে নিচ্ছে। 2020-এর ইউরো চ্যাম্পিয়ন, মানে যেটা 2021-এ হয়েছিল, সেই ইতালি যখন বেলজিয়ামকে হারালো, পরিষ্কার আরো বড় ব্যবধানে তারা হারাতে পারতো। কিন্তু ইতালির টার্গেট তো ভাই একটা, নাকি নেশনস লিগ তো না, টার্গেট তো ভাই ওয়ার্ল্ড কাপে ফেরা। ইতালির টার্গেটটা হচ্ছে গিয়ে সেটাই, যে হচ্ছে গিয়ে লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ ইতালি খেলতে পারে নাই। সুতরাং হচ্ছে গিয়ে এইবার যে করেই হোক স্পালেত্তি তিনি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপটা কনফার্ম করতে চান। নেশনস লিগে ইতালি যে ফর্মে আছে, দ্যাটস গুড। আমার কাছে এই গ্রুপের আসলে আর কোনো ইকুয়েশন নাই, কারণ বেলজিয়াম তো কিকড আউট। আমার কাছে মনে হয় যে ইতালি খুব ভালো মানে শেপে আসছে।
একদম স্পালেত্তি যেদিন থেকে 3-ম্যান ব্যাকলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেদিন থেকে ইতালির চেহারা ফিরেছে। এবং ইতালির সমস্যাগুলো যে স্ট্রাইকার নেই, বাংলাদেশের সমস্যা ইতালির সমস্যা একই আর কি, স্ট্রাইকার নাই। ক্রোয়েশিয়ার সমস্যাও একই। যাই হোক, সেই সংকটটা একটু একটু করে আমার মনে হয় ইতালি কাটিয়ে উঠতে শুরু করেছে এবং ইতালির খেলার ভেতরে পুরনো ফ্লেভারটা এসছে। কিন্তু যেটা তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলতে গেলে হবে সেটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার। সেই ব্যারিয়ারটা, সেই মেন্টাল শক কাটানোর জন্যে নেশনস লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরে গিয়ে সেমিফাইনাল, ফাইনালে যেতে পারাটা তাদেরকে হয়তো একটু আত্মবিশ্বাসী করে তুলতে পারে। আমরা কি বাকি গ্রুপগুলোর পয়েন্ট, বাকিগুলোর কথা আপনি ক্রোয়েশিয়ার কথা খানিকক্ষণ আগে বলছিলেন, সেই ক্রোয়েশিয়ার গ্রুপটা যদি আমরা একটু দেখি, পর্তুগাল সেখানে সবার টপে রয়েছে এবং পর্তুগাল তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। শেষ যে ম্যাচটা রয়েছে সেখানে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া একে অপরের মুখোমুখি হবে। ক্রোয়েশিয়াও অলমোস্ট কোয়ালিফাই, সেটা আপনি বলতেই পারেন, কারণ পোল্যান্ড তাদের সাথে ক্রোয়েশিয়ার গোল ডিফারেন্স অনেক। অর্থাৎ পোল্যান্ড যদি শেষ ম্যাচটা স্কটল্যান্ডের সাথে জিতেও তাহলেও তাদের মনে করেন হচ্ছে গিয়ে ডাবল ডিজিটের সংখ্যায় যে আলটিমেটলি যে তাদের জিততে হবে, যেটা প্রায় অসম্ভব। আমি না এটা নিয়ে আলোচনা করতেই চাচ্ছি না। হ্যাঁ, আমি রোনালদোকে নিয়ে আলোচনা করতে চাই। নাবিল খান, মানে আপনি রোনালদোর এই বয়সেও যা করছেন, ওভারহেড কিকের গোলটা তো দেখেছেন, মানে হাউ কাম, মানে একটা মানুষের বয়স 39 বছর বয়স, 40 হয়ে যাবে 2 দিন বাদে, তার বল একটা পেছনে গেছে, সেই বল আমি হইলে আমার 909টা গোল আছে, এই 8টা গোল না করলে মানে আমি সেখানে ধরেন হচ্ছে বাইসাইকেল কিকের আমি অ্যাটেম্পট আমি করতাম না। তিনি তিনি ওই রিস্কও নিয়েছেন, তিনি ওইখানে গোল করেছেন। এবং আমি এরপরে কনভিন্স যে 2026 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলাই উচিত। কিন্তু যেটা নিয়ে কথা বলা যেতে পারে, রোনালদোর কি স্টার্টিং 11-এ থাকা উচিত কিনা 26 বিশ্বকাপে, আমার মনে হয় হচ্ছে গিয়ে সেটা আরেকটু সময় লাগবে। এই যে দেখেন, যেহেতু হচ্ছে গিয়ে 2টা বছর অলমোস্ট বাকি, 1.5টা বছর বাকি রয়েছে। রোনালদো কি সেটা মানবেন তাকে যদি সাইড বেঞ্চে থেকে রাখা? দেখেন এই ওয়ার্ল্ড কাপেও লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হলো তাকে তো হচ্ছে সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার বয়স 4 বছর কম ছিল, ঠিক আছে, ওটা তো তিনি আসলে মেনেছেন। এখন ন্যাশনাল টিমে খেলতে গেলে সামটাইমস কিছু জিনিস তো আসলে মেসি কি মানবেন? মেসিকেও থাকতে হতে পারে 2026 বিশ্বকাপে সাইড বেঞ্চে। একটা অ্যাজ এ কোচ, আপনি মেসিকে রোনালদোকে সাইড বেঞ্চে রাখতেছেন, আপনি কি সেটা পারবেন? এই যে রোনালদোর সেই মানে অদ্ভুত সুন্দর মানে রোনালদোকে ব্যাখ্যা করার ভাষা মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জিনিসটা হচ্ছে যে ওইটাই, যে উনাদের কাছে এখনো মনে হচ্ছে না যে উনারা বয়স হয়ে গেছে এবং খেলা দেখেও এই গোলটাই দেখেন, উনার যে হচ্ছে 39-40 বছর, যে এই 40 বছর প্রায় 40 বছরও যে এই ধরনের বাইসাইকেল কিকে গোল করতে পারবেন, উনাকে আপনি থামাবেন কিভাবে? কিন্তু কোচরা কিন্তু এটা বোঝেন যে কে কত কিলোমিটার কম দৌড়েছে, কাকে কভার করতে তার এক্সট্রা প্লেয়ার লেগেছে, সব ডেটা আছে। এবং পর্তুগালের একটা অপশন হইতে পারে, রাফায়েল লিয়াও যেইভাবে খেলেছেন পোল্যান্ডের সঙ্গে ম্যাচটা, যদি তিনি এটা কন্টিনিউয়েশন রাখতে পারেন, যেটা রাফায়েল লিয়াও আগের বার পারেন নাই, তাইলে পর্তুগালের চেহারাটা কিন্তু ফিরে যায়। রাফায়েল লিয়াওর ডিফেন্ডিং ওয়ার্কটা যদি তিনি করেন, তাইলে কিন্তু রোনালদোকে ফ্রি রোলটা দিয়ে দেওয়া যায় যে ঠিক আছে, তোমার না করলেও দল ঝুঁকির মুখে পড়বে না, সেইটা সম্ভব। সেরকম একটা সিস্টেম রবার্তো মার্টিনেজকে খুঁজে বের করতে হবে। সম্ভবত লিওনেল স্কালোনিরও এরকম কিছু একটা খুঁজে বের করার সময় হয়ে গেছে, যে মেসি না থাকলে বা মেসিকে পরে কিভাবে ইউজ করা যায়। আপনি বয়সকে ঠকাইতে পারবেন না, মানে এটা হয় না। হ্যাঁ, বয়স হইলে এটা হয়েই যায়, কিন্তু আমরা তাদের ভক্ত। মানে আপনি যদি বলেন যে ভক্ত হিসেবে, আমি সারা জীবন যতদিন এরা ফুটবল খেলবে, মনে করেন 60 বছর বয়সে মেসি আর রোনালদো প্রদর্শনী ম্যাচ খেললো, আমি চেষ্টা করব ওইটা লাইভ লিঙ্ক খুঁজে ওটা দেখার চেষ্টা করার। দেখা যাক শেষ পর্যন্ত সেটা কি হয়। তবে এখন দুজন যেই ফর্মে রয়েছে সেটাতে এখনো স্টার্ট করার মতো জায়গায় তারা রয়েছে। নেশনস লিগের আর একটা গ্রুপে বাকি রয়েছে এবং সেই গ্রুপে লাস্ট ম্যাচ ডেতেই আসলে ইকুয়েশনটা বোঝা যাবে। স্পেন অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, 13 পয়েন্ট তাদের। স্পেনের লাস্ট ম্যাচ সুইজারল্যান্ডের সাথে, ডেনমার্ক এবং সার্বিয়া শেষ ম্যাচটাতে তারা মুখোমুখি হবে। পয়েন্ট টেবিল দেখেই বোঝা যাচ্ছে ডেনমার্কের দরকার ড্র, গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ালিফাই করার জন্য ন্যূনতম ড্র, এবং সার্বিয়া জিততে হবে। যদি সার্বিয়া জিততে পারে তাহলেই এই গ্রুপ থেকে তারা রানার্স আপ হয়ে পরের রাউন্ডে চলে যাবে। আমার মনে হয় এর বাইরে আর বলার কিছু নেই। অনেক ধন্যবাদ। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.